প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে নিউটনীয় বলবিদ্যা অংশ আমরা যে ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসে ধারাবাহিকতায় আজকে 12 নং ক্লাস দেব তোমাদের। এই ক্লাস শেষে আমরা যেটি জানতে পারবো তা হচ্ছে ঘর্ষণ সম্পর্কে ধারণা, ঘর্ষণ এবং ঘর্ষণ বল সম্পর্কে আমরা জানবো। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে ধারণা লাভ করব। ঘর্ষণ কোন স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা আমরা স্থাপন করব এবং গতি ঘর্ষণ ও গতি ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। প্রথমেই আমরা আসি ফ্রিকশন, ঘর্ষণ। ঘর্ষণ কি তোমরা পূর্বেই জানো, 9, 10-এও তোমরা পড়ে এসেছো। সেই একই একটি বস্তু অপরটির উপর দিয়ে চলতে চেষ্টা করলে তাদের স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। ঘর্ষণ হতে গেলে সর্বনিম্ন দুইটা বস্তুর প্রয়োজন। দুইটা বস্তু একটার উপর থেকে আরেকটা চলতে যদি চেষ্টা করে, অর্থাৎ একটা সংস্পর্শে থেকে আরেকটা চলতে চেষ্টা করলে তাদের যে স্পর্শতল, সেই স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি হবে, অর্থাৎ যেদিকে যেতে চাবে তার বিপরীত দিকে সে যেতে বাধা দিবে। তাই বলা হয়েছে যে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। যে বাধাটা দেয় সেটা হচ্ছে ঘর্ষণ, আর এই বলকে ঘর্ষণ বল বলে। আর এই ঘর্ষণের ফলে যে বলের সৃষ্টি হয় সেই বলটি হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ সাধারণত 4 প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, 2 নাম্বার গতীয় ঘর্ষণ, 3 নাম্বার আবর্ত ঘর্ষণ, আর 4 নাম্বার প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ হচ্ছে স্থিতিশীল অবস্থায় থাকার, আর গতীয় ঘর্ষণ দুইটা বস্তু যদি গতীয় অবস্থায় থাকে তাহলে যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় সেটা গতীয় ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, আবর্ত মানে ঘূর্ণন, একটি যদি গড়িয়ে পড়ে বা আবর্তিত হয়, ঘূর্ণায়ন গতিতে থাকে, তাহলে যে ঘর্ষণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এবং প্রবাহী ঘর্ষণ, তোমরা প্রবাহী পদার্থ জানো, যেগুলো প্রবাহিত হতে পারে, তরল, গ্যাস, এইগুলো, এই তরল বা গ্যাসের যে ঘর্ষণ সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তোমাদের একটা অধ্যায় আছে প্রবাহী বলবিদ্যা, সেখানে তোমরা কিছু অংশটা দেখবে, এখানে এটা সম্পর্কে আলোচনা হবে না। তো আমরা প্রথমে আসি স্থিতি ঘর্ষণটাকে। স্থিতি ঘর্ষণ হচ্ছে কোনো তলের উপর অবস্থিত কোনো বস্তুকে গতিশীল করার জন্য বল প্রয়োগ করার ফলে তাদের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। অর্থাৎ স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণটা ক্রিয়া করবে, যে দুইটা বস্তু একটা বস্তুর উপর দিয়ে আরেকটা গতিশীল করতে যদি চেষ্টা করা হয় তাহলে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত, অর্থাৎ তাদের গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে বল ক্রিয়া করে সেই বলটি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। আর এই প্রকার ঘর্ষণকে স্থিতি ঘর্ষণ বলে। অর্থাৎ এই স্থিতি ঘর্ষণের ফলে যে বলের সৃষ্টি হয় সেটি হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর এই প্রকারের ঘর্ষণকে বলবো আমরা স্থিতি ঘর্ষণ, আর এই বলকে বলবো আমরা স্থিতি ঘর্ষণ বল। অর্থাৎ গতিতে আসার পূর্ব পর্যন্ত যে বলটি ক্রিয়া করবে সেই বলটি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। এরপরে আমরা একটা সংজ্ঞা দেখি, সীমান্তিক ঘর্ষণ। সীমান্তিক ঘর্ষণটা কি? কোন তলের উপর অবস্থিত কোনো বস্তুকে গতিশীল করার জন্য যে বল প্রয়োগ করার ফলে তাদের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হওয়ার উপক্রম হয়, সেই সময়ের বস্তুদ্বয়ের আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানকে সীমান্তিক ঘর্ষণ। সীমান্তিক অর্থাৎ শেষ সীমা পর্যন্ত, গতি সৃষ্টি হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ গতি সৃষ্টি হবে এই অবস্থায় যে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে, যে ঘর্ষণ ক্রিয়া করবে, অর্থাৎ দেখো যে গতিশীল করার জন্য যে বল প্রয়োগ করার ফলে তাদের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হওয়ার উপক্রম হয়, উপক্রম অর্থাৎ আপেক্ষিক গতি সৃষ্টি হবে না কিন্তু সৃষ্টি হওয়ার উপক্রম হবে, অর্থাৎ শেষ মুহূর্তে চলে যাবে যে এখনই গতি সৃষ্টি হবে, সেই মুহূর্তের যে ঘর্ষণ সেই ঘর্ষণটাকে আমরা বলবো সীমান্তিক ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এই গুণাঙ্কটা কি? পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে।
বলছে পরস্পর সংস্পর্শে থাকা দুইটা বস্তু। আমরা এখানে দুইটা বস্তু দেখতে পাচ্ছি যে এই একটা তল আছে, এই তলটাকে আমরা মনে করি যে এই তলটা হচ্ছে একটা বস্তু, আর এর উপরে একটা বস্তু আছে, এটা আর একটা বস্তু। দুটি বস্তুর স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, আমরা এখানে বলেছি স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? এফ এস, ফ্রিকশন স্ট্যাটিক, এস সীমান্তিক মান যেটা, সেটাকে আমরা ধরছি এফ এস। এই যে এফ এসটা এইদিকে ক্রিয়া করছে, বল প্রয়োগ করা হচ্ছে এইদিকে, এফ এফ বলটা এদিকে ঠেলা হচ্ছে ডান দিকে, আর বস্তুটির ওজন ক্রিয়া করছে ডব্লিউ নিচের দিকে, আর এই ওজনের বিপরীত যে বলটা ক্রিয়া করে, অর্থাৎ ওজনের সমান এবং বিপরীতমুখী যে বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বলার। তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে তার ওজনের সমান এবং বিপরীতমুখী বল, যেটি উপরের দিকে ক্রিয়া করে। ওজনটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে, আর অভিলম্বিক প্রতিক্রিয়াটা ওজনের বিপরীতে ক্রিয়া করে। আর মূল যে বলটা আমরা প্রয়োগ করছি সেটা হচ্ছে এফ, আর সীমান্তিক মান, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, অর্থাৎ যে বল প্রয়োগ করার ফলে সে চলার উপক্রম হবে, সেই সীমান্তিক মানটাকে ধরছি আমরা এফ এস। এস স্ট্যাটিক, স্থিতি ঘর্ষণের জন্য এস আমরা ব্যবহার করেছি। সীমান্তিক মান এফ এস এবং অভিলম্বিক প্রতিক্রিয়া আর হলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করব? এই চিহ্নটার নাম হচ্ছে মিউ এস, সাফিক্স এস। এস হচ্ছে স্থিতির জন্য স্ট্যাটিক এস, তাহলে মিউ এস স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান এফ এস বাই আর। এফ এসটা কি? স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, এবং আর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। এখানে দেখো বলা আছে যে পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান ও অভিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাত, তাহলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এফ এইচ এবং অভিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে আর, এই দুটোর যে অনুপাত, সেই অনুপাতকে আমরা বলছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এফ এইচ এবং এই আর অভিলম্বিক প্রতিক্রিয়া, এই দুইটার অনুপাত। এর কোনো মাত্রা ও একক নেই। কেন এর মাত্রা ও একক নেই? এফ এইচটা হচ্ছে একটা বল, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, এবং আরটাও হচ্ছে উলম্ব বল, যেটা ওজনের বিপরীত বল ক্রিয়া করছে। তাহলে দুইটা একই ধরনের রাশি, এর একক যা এই বলের একক, এবং আর এর একক হচ্ছে বলের একক, এর দুইটার রাশি একই, তাই এদের কোনো মাত্রাও একক নাই, কারণ এটা একটা অনুপাত। আমরা জানি অনুপাতের কখনো মাত্রা এবং একক থাকে না। ঘর্ষণ কোণ, সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া এবং লব্ধ প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণকে ঘর্ষণ কোণ বলে। তাহলে কি বলছে? সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে, আমরা সীমান্তিক ঘর্ষণ জেনে আসছি যে চলার উপক্রম হওয়ার পূর্ব মুহূর্তটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ। সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া এবং লব্ধ প্রতিক্রিয়া, দেখো লব্ধ প্রতিক্রিয়ার জিনিসটা কি? এই লব্ধ প্রতিক্রিয়াটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলের লব্ধি। অভিলম্বিক প্রতিক্রিয়াকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর। এটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। এবং ঘর্ষণ বলের লব্ধি, ঘর্ষণ বল কত? এফ এইচ, যেটা ঘর্ষণ বল, যেটা এর সামনের দিকে চলতে এই বলটাকে বাধা দিবে, সেই বলটা হচ্ছে এফ এইচ। তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়া আর এবং এফ এইচ বলের লব্ধি, তাহলে এই যে দুইটা বলের লব্ধি, এটা এই বাইরের দিকে ক্রিয়া করছে, এটাও এই বামে ক্রিয়া করছে, তাহলে লব্ধিটা প্রায় মাঝামাঝি জায়গায় হবে, বাইরের দিকে ক্রিয়া করবে। তাহলে এই লব্ধি বলছে এই এস। তাহলে এসটা কি? লব্ধ প্রতিক্রিয়া হলো এইচ। তাহলে হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া আর এবং লব্ধ প্রতিক্রিয়া এইচ, এই দুইটির মধ্যবর্তী কোণকে ঘর্ষণ কোণ বলে। যে এই দুইটার মধ্যবর্তী কোণ যেটা, এটাকে আমরা ঘর্ষণ কোণ বলছি। একে সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করা, চিত্রে প্রদর্শিত হলো। তাহলে এই কোণটাকে আমরা বলছি ল্যামডা কোণ, অর্থাৎ অভিলম্বিক প্রতিক্রিয়া এবং লব্ধ প্রতিক্রিয়া এইচ, লব্ধ প্রতিক্রিয়ার মধ্যবর্তী যে কোণ সেটি হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। এবার আমরা ঘর্ষণ কোণ এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা সম্পর্কে জানব। পূর্বে যে চিত্রটা, আমরা সেই চিত্রটাই লক্ষ্য করি, যে চিত্রানুসারে অভিলম্বিক প্রতিক্রিয়া, এখানে অভিলম্বিক প্রতিক্রিয়া আর এর মানটা কত? তোমরা লক্ষ্য করো যে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এটার নাম কি?
ঘর্ষণ কোণ ল্যামডা। তাহলে ঘর্ষণ কোণ যদি ল্যামডা হয়, এই কোণটা কি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে কোণের যে বিপরীত বাহু, এটা কোণ ল্যামডা, ল্যামডার বিপরীত বাহুকে আমরা কি বলি, এটা হচ্ছে লম্ব। তাহলে কোণের বিপরীত বাহুটা লম্ব, এবং 90 ডিগ্রি যে কোণটা আছে আমাদের, এই যে 90 ডিগ্রি কোণ, এই কোণটার বিপরীত বাহু অর্থাৎ এইচ, এইটা কি, এটা হচ্ছে তোমার এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা, অর্থাৎ কোণের বিপরীতটা হয় লম্ব এবং সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, এবং বাকি যে অংশটা থাকে, বাকি অংশটা হচ্ছে আর, এটা হচ্ছে ভূমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ক্লিয়ার হলাম যে এই এই অংশটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এবং এই অংশটা হচ্ছে ভূমি। তাই যদি হয় অভিলম্বিক প্রতিক্রিয়া আর, এই আরটাকে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে cos থিটা সমান সমান কত, cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা সমান সমান ভূমি বাই যদি অতিভুজ হয়, তাহলে ভূমি কত, এই আর হচ্ছে ভূমি, আর অতিভুজ এইচ, তাহলে আর বাই এইচ। তাহলে আর সমান সমান কত হবে, এস cos থিটা, তার মানে থিটা হচ্ছে এখানে কি, কোনটাকে আমরা ধরে নিয়েছি ল্যামডা, কাজেই হবে এইচ cos ল্যামডা। তার মানে অভিলম্বিক প্রতিক্রিয়া আরটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অতিভুজ ইনটু cos ল্যামডা, তাহলে আর সমান সমান এস cos ল্যামডা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এবং সীমান্তিক ঘর্ষণ এফএইচ, এই যে সীমান্তিক ঘর্ষণ এফএইচ, এই মানটা কত, এটা আমরা ওই একই রকম ভাবে হিসাব করতে পারি। দেখো এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে কি সমান্তরাল, এফএস এবং এই আর এর যে এই বাহুটা, এই দুই বাহু সমান্তরাল, কাজেই এই বাহুর যে মান হবে এর মানও একই মান হবে, কারণ এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। তাহলে এইটা কি অংশ, এটা হচ্ছে যেহেতু কোণের বিপরীত বাহু, তাই এটা হচ্ছে লম্ব অংশ। তাহলে লম্ব অংশ হয় কি অতিভুজ ইন্টু সাইন থিটা, অর্থাৎ অতিভুজ এবং কোণের সাইনের মান, তাহলে এই দুইটা, তাহলে অতিভুজ এইচ আর কোণ হচ্ছে ল্যামডা, তাহলে সাইন ল্যামডা, এফ এস সমান সমান এস সাইন ল্যামডা। তোমরা যদি অন্যভাবেও চিন্তা করো যে সাইন থিটা, আমরা থিটা দিয়ে জানি যে সাইন থিটা সমান সমান কত, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয়, তাহলে লম্বটা কত, লম্বটা হচ্ছে এই অংশটা লম্ব, এপএচ, এপএচ আর এই অংশ একই, কাজেই এপএচ বাই হচ্ছে অতিভুজ এইচ, তাহলে এপএস সমান সমান এস কস ল্যামডা সাইন ল্যামডা। তোমরা এভাবেও বের করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা করতে পারো। তাহলে আমরা এই দুইটা সমীকরণ পেলাম যে অভিলম্বিক প্রতিক্রিয়া আর সমান সমান এস কস ল্যামডা এবং সীমান্তিক ঘর্ষণ এফএইচ এস সাইন ল্যামডা। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এইমাত্র আমরা জেনে এসেছি এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, মিউ এইচ। তাহলে মিউ এইচ সমান সমান এফএস বাই আর। তাহলে আমরা এই এফএস এবং আর এর মান দুটো আমরা ব্যবহার করি। এফএস সমান কত, এফএস হচ্ছে এস সাইন ল্যামডা এবং আর হচ্ছে এস কস ল্যামডা। এখান থেকে দেখো এইচ এস দুইটা একই জিনিস, তাহলে দুইটা কর্তন হয়, এটা কেটে যায়, এস এবং এস কাটা যায়, কাটা গেলে থাকে কত, সাইন ল্যামডা বাই কস ল্যামডা। তাহলে আমরা জানি সাইন থিটা বাই কস থিটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা। তাহলে এখানে যেহেতু আমাদের কোণটা ল্যামডা ধরেছি, তাই হবে ট্যান ল্যামডা। তাহলে আমরা পেলাম স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এইচ সমান ট্যান ল্যামডা। অর্থাৎ কি বলতে পারি আমরা, ঘর্ষণ কোণের ট্যানজেন্ট, এই যে ল্যামডাটাকে কি বলছি আমরা, ঘর্ষণ কোণ, তাহলে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট, এই যে ট্যান অর্থাৎ ট্যানজেন্ট স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান মিউ এইচ, মিউ এইচটা কি স্থিতি ঘর্ষণ, তাহলে মিউ এইচ সমান ট্যান ল্যামডা, অর্থাৎ ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান, এটা আমরা বলতে পারি। এবার আমরা দ্বিতীয়টা আসি, গতীয় ঘর্ষণ। কোনো তলের উপর অবস্থিত কোনো বস্তু গতিশীল থাকা অবস্থায়, কোনো একটা তলের উপরে কোনো বস্তু যদি গতিশীল থাকে, তাহলে সেই অবস্থায় বা তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকা অবস্থায়, গতিশীল থাকবে অথবা তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকা অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে গতীয় ঘর্ষণ বলে। অর্থাৎ দুইটা বস্তু যদি পরস্পরের সাপেক্ষে গতিশীল হয়, অথবা একটা স্থির আর একটা গতিশীল, যেভাবেই হোক না কেন, অথবা কোনো তলের উপর দিয়ে আর একটা বস্তু যদি চলাচল করে,
অর্থাৎ গতি থাকতে হবে, দুইটার ভিতরে আপেক্ষিক গতি অথবা যে কোনো একটার গতি থাকতে হবে। তাহলে সেই অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে গতীয় ঘর্ষণ বল বলে, এবং এই ঘর্ষণটাকে বলা হয় গতীয় ঘর্ষণ। এই বল অবিলম্বিক প্রতিক্রিয়ার সমানুপাতিক। এই বলটা অবিলম্বিক প্রতিক্রিয়া। আমরা জানি যে অবিলম্বিক প্রতিক্রিয়াকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা, যেটি ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে তার সমানুপাতিক হবে। এই গতীয় ঘর্ষণ বলটা একটি স্পর্শতলের ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না। দুইটা বস্তুর যে স্পর্শতল তার উপরে, তার যে ক্ষেত্রফল তার উপরে নির্ভর করে না, তলদ্বয়ের প্রকৃতির উপরে নির্ভর করে। অর্থাৎ তলদ্বয় কোন ধরনের, কি ধরনের বস্তু দ্বারা দুইটা তৈরি তাদের উপরে নির্ভর করে। অর্থাৎ তলদ্বয়ের প্রকৃতির উপরে নির্ভর করে এবং তলদ্বয় কেমন তার উপরে নির্ভর করে। ক্ষেত্রফল কতটুকু বেশি না ছোট বা কি অবস্থায় আছে ক্ষেত্রফল, তার উপরে এই গতীয় ঘর্ষণটা নির্ভর করে না। এবার আমরা আসি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। পরস্পর সংস্পর্শে চলতে থাকা দুটি বস্তুর গতীয় ঘর্ষণ বল ও অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলে। আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেখে আসছি, এটাও প্রায় একই রকম, যে পরস্পর সংস্পর্শে চলতে থাকা দুটি বস্তুর গতীয় ঘর্ষণ বল, এক্ষেত্রে গতীয় ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাত, এই দুইটার অনুপাতকে বলবো আমরা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। গতীয় ঘর্ষণ গুণাঙ্ককে আমরা সেই আগে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা এফ এস দ্বারা প্রকাশ করেছিলাম, আর এখানে গতীয় ঘর্ষণ যে গুণাঙ্ক সেটাকে গতীয় ঘর্ষণ বল, যেটা বলটাকে আমরা এফ অফ কে দ্বারা প্রকাশ করব। কে গতীয়, গতির জন্য হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিকের জন্য গতীয় অংশ কে ব্যবহার করেছি, আর আগে স্ট্যাটিক স্থিতির জন্য এস ব্যবহার করেছিলাম। গতীয় ঘর্ষণ বলকে যদি আমরা এফ অফ কে দ্বারা প্রকাশ করি এবং অবিলম্বিক প্রতিক্রিয়াকে যদি আর দ্বারা প্রকাশ করি, তাহলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হবে মিউ কে। এটা মিউ পূর্বেই আমরা জানি যে মিউ অফ কে সাফিক্স কে, গতীয় ঘর্ষণের জন্য কে আসছে, আর মিউ হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ কে সমান এফ অফ কে বাই আর। তাহলে এফ অফ কে কি গতীয় ঘর্ষণ বল এবং আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া, ওই একই রকম ভাবে হবে। তাহলে এই দুইটার অনুপাতকে আমরা বলবো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এরও কোনো মাত্রা এবং একক নেই, কারণ এটা একই জাতীয় দুটো রাশির অনুপাত। তাহলে এদের অনুপাতের কোনো একই জাতীয় রাশির যেহেতু অনুপাত, তাহলে তার এদের কোনো মাত্রা এবং একক নাই। এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকে আমাদের বাড়ির কাজ, তোমাদের একটা বাড়ির কাজ দিব, বাড়ির কাজটি তোমরা করে কমেন্টে তোমরা ছবি তুলে পাঠিয়ে দিবে আর রোল নাম্বার লিখে। দেখো বাড়ির কাজ আমরা একটা দিচ্ছি, যে একটি বস্তু কোনো তলের উপর দিয়ে 36 কিলোমিটার পার আওয়ার, যে 36 কিলোমিটার পার আওয়ার বেগে পিছলিয়ে চলতে চলতে স্থির হয়ে গেল। বস্তু ও তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? এটা তোমরা এই অঙ্কটা তোমরা বাড়ির কাজ থাকো, তোমরা এটাকে করে আজকেই তোমরা কমেন্টে উল্লেখ করে দিবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।